আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবুল কালাম আজাদ। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো নবম দশম শ্রেণীর টেক কোয়েশ্চেন। ইতিমধ্যে টেক কোয়েশ্চেনের উপর আমি 3টি ক্লাস নিয়েছি, অর্থাৎ গত 3টি ক্লাসে কিভাবে টেক কোয়েশ্চেন করতে হয় আর প্রাথমিক আলোচনা এবং কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে যে সকল রুলসগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে সেই রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে কিছু বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 24। দেখি ঢাকা বোর্ড 24-এ কী ধরনের টেক কোয়েশ্চেন প্রশ্ন এসেছিল। এতে রয়েছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। তো আমরা টেক কোয়েশ্চেন কীভাবে করতে হয় তা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা দিতে হয়, তারপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। এ ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ছিল যদি আমাদের বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে ওই ভার্ব ধরে টেক কোয়েশ্চেন করতে হবে। লক্ষ্য করুন এই বাক্যে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, মূল ভার্ব দেওয়া আছে হ্যাঙ্কার। তো আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে টেক কোয়েশ্চেন করতে হয় আমাদের ডু অথবা ডাজ অথবা ডিড ধরে। ভার্বটা বেস ফর্মে থাকলে আমরা ডু ব্যবহার করি, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে আমরা ডাজ ব্যবহার করি, আর ভার্বটা পাস্ট ফর্মে থাকলে আমরা ডিড ব্যবহার করি। যেহেতু হ্যাঙ্কার ভার্বটা বেস ফর্মে রয়েছে তো সেহেতু আমরা অক্সিলিয়ারি হিসেবে ডু নিতে পারি, ডু। তারপর তৃতীয় ধাপে ছিল যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় টেক কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর বাক্যটা যদি নেগেটিভ হয় টেক কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তো প্রদত্ত বাক্যটি কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে টেক কোয়েশ্চেন হবে নেগেটিভ, অর্থাৎ এখানে নট দিতে হবে, তাহলে আমরা নট দিয়ে দিলাম। আর চতুর্থ ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপ ছিল যে মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হবে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট। তাহলে এখানে মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মেনি পিপল, অনেক মানুষজন বা অনেক লোকজন। তাহলে প্লুরাল, তো প্লুরাল হইলেই তো প্রোনাউন হিসেবে আমাদের দে লিখতে হয়। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোয়েশ্চেন হলো ডোন্ট দে। তো দ্বিতীয় উদাহরণটি দেখি। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তারপর দ্বিতীয় ধাপ ছিল মূল বাক্যে যদি অক্সিলিয়ারি থাকে তাহলে সেটা এখানে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ রয়েছে তাহলে আমরা নিয়ে আসলাম ইজ। তারপর তৃতীয় ধাপ হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ হলে টেক কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর বাক্যটি নেগেটিভ হলে টেক কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। যেহেতু এখানে নট রয়েছে তার মানে এখানে অ্যাফার্মেটিভ হবে টেক কোয়েশ্চেন, অর্থাৎ নট দেওয়ার প্রয়োজন নাই। সর্বশেষ চতুর্থ ধাপ হচ্ছে সাবজেক্টের প্রোনাউন হবে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট। তো মানি, তো এক্ষেত্রে মানি যেহেতুটা বস্তুবাচক তো সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে ইট নিতে পারি। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোয়েশ্চেন হলো ইজ ইট। তৃতীয় উদাহরণটি লক্ষ্য করি। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তারপর আমরা অক্সিলিয়ারি ভার্ব ধরে টেক কোয়েশ্চেন করতাম, বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু লেটসের একটা নিয়ম আলোচনা করেছিলাম। লেট আস পূর্ণরূপ আর লেটস হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যদি লেটস বা লেটাস থাকে সেক্ষেত্রে আমাদের শ্যাল উই লিখতে হয়। তো এক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ধরে করতে হবে, এই নিয়মটা এখানে প্রযোজ্য না। লেটস বা লেটাস থাকলেই শ্যাল উই হবে। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোয়েশ্চেন হলো শ্যাল উই। চতুর্থ উদাহরণটি লক্ষ্য করি। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে যদি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে সে অক্সিলিয়ারি ভার্ব ধরে টেক কোয়েশ্চেন করতে হবে। যেহেতু প্রদত্ত বাক্যে অক্সিলিয়ারি ভার্ব ক্যান রয়েছে তাহলে আমরা এখানে ক্যান নিয়ে আসলাম। বাক্যটি অ্যাফার্মেটিভ হলে টেক কোয়েশ্চেন হবে নেগেটিভ, তো এক্ষেত্রে বাক্যটি কিন্তু নেগেটিভ হার্ডলি রয়েছে, তার মানে টেক কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে নট দেওয়ার প্রয়োজন নাই। তারপর সর্বশেষ দ্য মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হবে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট। তো এখানে মানি বস্তুবাচক যেহেতু তো সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে ইট লিখতে পারি। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোয়েশ্চেন হলো ক্যান ইট। তাহলে আমরা পঞ্চম উদাহরণটি দেখি। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তারপর যেহেতু বাক্যে অক্সিলিয়ারি ভার্ব শুড রয়েছে আমরা নিয়ে আসলাম শুড। বাক্যটি নেগেটিভ নেভার রয়েছে যেহেতু টেক কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট দেওয়ার প্রয়োজন নাই। আর মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই যেটা প্রোনাউন, তো আমরা তো জানি উই প্রোনাউন হিসেবে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবেও বসে। তাহলে প্রদত্ত বাক্যে টেক কোয়েশ্চেন হলো শুড উই। তাহলে এই ছিল আমাদের ঢাকা বোর্ড 24-এর টেক কোয়েশ্চেন। তারপরে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন। তো আমরা দেখি কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্নটা।
পূর্বের ন্যায় মূল সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, আর আমরা একটু আগে বলছি যে অক্সিলারি ভার্ব না থাকলে ট্যাগ কোশ্চেন করতে হয় ডু অথবা ডাজ অথবা ডিড ধরে। তো ভার্বটা বেস সময় থাকলে ডু, অ্যাজ বাই এস থাকলে ডাজ, পাস্ট সময় থাকলে ডিড। যেহেতু এখানে ভার্ব হচ্ছে উইন্স, ভার্বের সাথে অ্যাজ বাই এস রয়েছে, সেক্ষেত্রে আমরা নিতে পারি ডাজ। আপাতত বাক্যটি অ্যাফার্মেটিভ, তার মানে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, নট দিয়ে দিলাম। সাবজেক্ট হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুসারে সাবজেক্ট সিঙ্গুলার হলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। যেহেতু এখানে ভার্বটা সিঙ্গুলার, তার মানে সাবজেক্টটাও কি সিঙ্গুলার, অর্থাৎ যেহেতু এটা দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে না, তার মানে এখানে বস্তু জাতীয় হবে। তো এই ক্ষেত্রে আমরা সহজে প্রনাউন হিসেবে ইট লিখতে পারি, ডাজেন্ট ইট। তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোশ্চেন হলো ডাজেন্ট ইট। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখতে পারি, যদি কোনো বাক্যের সাবজেক্ট ফ্রেজ হয়, সেক্ষেত্রে এটা সিঙ্গুলার অর্থ হইলে আমাদের প্রনাউন ইট ব্যবহার করাই হয়। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা আমরা লক্ষ্য করি। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাজ, তাহলে আমরা এখানে নিয়ে আসলাম হ্যাজ। তো বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ, তার মানে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে এখানে নট দিতে হবে, দিয়ে দিলাম নট। তারপর সাবজেক্ট হচ্ছে দ্য মাদার। তো এইখানে আমরা অনেকেই ভুলটা করি, মাদার যেহেতু, তো এই ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ হিসাবে আমরা সি লিখে ফেলি, বাট এখানে খেয়াল রাখতে হবে মাদার হচ্ছে কমন নাউন, আর এইখানে আর্টিকেল এটা দা দেওয়া হয়েছে কিন্তু। তো মাদার, ফাদার, ব্রাদার এগুলোর পূর্বে যখন আর্টিকেল থাকবে তখন আর এটা কমন নাউন থাকে না, তখন এটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটার অর্থ হচ্ছে মাতৃত্ব, এখন আর মা অর্থ দিচ্ছে না, কিন্তু এটা হচ্ছে মাতৃত্ব। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন হয় ইট। তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোশ্চেন হলো হ্যাজ অ্যান্ড ইট। তৃতীয় উদাহরণটা লক্ষ্য করি। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এই বাক্যে অক্সিলারি নাই, তাহলে আমাদের অক্সিলারি হিসেবে নিতে হবে ডু অথবা ডাজ অথবা ডিড। তো ভার্ব হচ্ছে এখানে কাস্ট। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাস্ট কিন্তু তিন ফর্মেই কাস্ট, অর্থাৎ প্রেজেন্ট ফর্মও কাস্ট, পাস্ট ফর্মও কাস্ট, তারপরে পাস্ট পার্টিসিপলও কাস্ট। এখানে আমরা বুঝবো কীভাবে এটা কি প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে না পাস্ট পার্টিসিপলও। একটা জিনিস খেয়াল করুন, এখানে সাবজেক্টটা কিন্তু হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব বিশেষে এস বা ইয়েস হয়। তো এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতো, অবশ্যই এই ভার্বের সাথে এস বা ইয়েস থাকতো। যেহেতু এটা এস বা ইয়েস নাই, তার মানে এটা পাস্ট ফর্মে রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অক্সিলারি হিসেবে নিতে পারি ডিড। বাক্যটা কিন্তু নেগেটিভ হার্ডলি রয়েছে, তার মানে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট দেওয়ার প্রয়োজন নাই। আর হি তো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে, এটা প্রোনাউন যেহেতু। তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোশ্চেন হলো ডিড হি। আচ্ছা, আমরা চতুর্থ বাক্যটা লক্ষ্য করি। মূল সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো এই বাক্যটা আমাদের ওই যে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, এই নিয়মে করা যাবে না। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাডভার্ব প্লাস ভার্ব এক্সটেনশন, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা সাধারণত করি উইলিও দ্বারা, তাহলে এই বাক্যের আমরা ট্যাগ কোশ্চেন করলাম উইলিও দ্বারা। তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোশ্চেন হলো উইলিও। তাহলে সর্বশেষ যে উদাহরণটা রয়েছে কুমিল্লা বোর্ড 24-এর মূল সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে আমাদের নিড, তো আমরা নিয়ে আসলাম নিড। যেহেতু এখানে নেগেটিভ অর্থাৎ নট রয়েছে, এখানে আর নট দেওয়ার প্রয়োজন নাই। আর আই তো আমরা জানি প্রোনাউন সাবজেক্ট, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এটা বসে, তাহলে এটা হলো আই। তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোশ্চেন হলো নিড আই। এ ছিল কুমিল্লা বোর্ড 24। চলো আমরা আরেকটা বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করি। তাহলে এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, যশোর বোর্ড 17 এসেছিল। চলুন দেখি আমরা। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের মাঝে কমা, তারপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, তারপর অক্সিলারি থাকলে অক্সিলারি ধরে করতে হবে। যেহেতু আর রয়েছে আমরা নিয়ে আসলাম আর বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ, অর্থাৎ কোথাও নট নাই, তাহলে এখানে আমরা নট দিতে হবে। ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ আরেন্ট। সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, প্লুরাল কিন্তু এটা। তো যেহেতু প্লুরাল, আর প্লুরাল হইলে তো প্রোনাউন হিসেবে আমাদের দে লিখতে হয়, তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোশ্চেন হলো আর অ্যান্ড দে। দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করি। মূল সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তো আমরা জানি অক্সিলারি থাকলে অক্সিলারি ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে, এই জন্য আমরা প্রথমে ইজ নিয়ে আসলাম। বাক্যটা কিন্তু নেগেটিভ, নাথিং রয়েছে, তার মানে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট দেওয়া যাবে না। আর আমরা জানি নাথিং যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তার পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট লিখতে হয়, তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোশ্চেন হলো ইজ ইট।
তৃতীয় উদাহরণটা লক্ষ্য করি। দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। মূল সেন্টেন্স ট্যাগ কোয়েশনের মাঝে কমা, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। যেহেতু এই বাক্যে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে আমাদের উইল, তাহলে আমরা এখানে নিয়ে আসলাম উইল। আর বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ, তার মানে ট্যাগ হবে নেগেটিভ উইল নট। তো আমরা জানি উইল নট লেখা যায় না, এটাকে লিখতে হয় ওন্ট। তাহলে আমরা উইল নটকে লিখে দিলাম এখানে ওন্ট। উইল নট কখনো লেখা যাবে না। আর সাবজেক্ট হচ্ছে দেয়ার কন্ট্রিবিউশন, কিন্তু সিঙ্গুলার নাউন। দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, ঠিক আছে। তো যেহেতু অবদান এই কথাটা সাবজেক্ট, তাহলে এটার প্রনাউন হবে ইট। তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোয়েশন হলো ওন্ট ইট। কন্ট্রিবিউশন অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হইলেই তো প্রনাউন আমরা কি নেই ইট। তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোয়েশন দাঁড়ালো ওন্ট ইট। চতুর্থ উদাহরণটা আমরা খেয়াল করি। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স ট্যাগ কোয়েশনের মাঝে কমা দিলাম, তারপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এই বাক্যে অক্সিলিয়ারি আছে, আমরা অক্সিলিয়ারি নিয়ে আসলাম শুড। বাক্যটা নেগেটিভ নেভার রয়েছে, তাহলে ট্যাগ কোয়েশন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে আমাদের মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রনাউন হবে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট। যেহেতু এখানে উই সাবজেক্ট রয়েছে, আর আমরা তো জানি উই তো ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবেও বসে, তাহলে প্রদত্ত বাক্যের ট্যাগ কোয়েশন হলো শুড উই। তো সর্বশেষ যে উদাহরণটা রয়েছে, এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স ট্যাগ কোয়েশনের মাঝে কমা দিলাম, তারপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো বাক্যে কিন্তু অক্সিলিয়ারি রয়েছে আমাদের মাস্ট। তো এখানে অনেকে আবার হ্যাভকেও অক্সিলিয়ারি ভাবতে পারেন, বাট এখানে খেয়াল রাখবেন সর্বপ্রথম যে অক্সিলিয়ারিটা থাকবে ওইটা ধরেই কাজ করতে হবে আমাদের। তো হ্যাভ কিন্তু এই বাক্যে অক্সিলিয়ারি হিসেবে বসে না, এটা প্রিন্সিপাল হিসেবে বসছে। আচ্ছা, তাহলে প্রথম অক্সিলিয়ারি আমরা নিয়ে আসলাম মাস্ট। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশন হবে নেগেটিভ, এই জন্য আমরা নট দিয়ে দিলাম। তারপরে মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এভরি সিটিজেন, আর আমরা জানি এভরি থাকলে প্রনাউন হিসেবে আমরা কি লিখতে পারি, দেই লিখতে পারি। তাহলে মাস্ট অ্যান্ড দেই। এই ছিল আজকের বোর্ড প্রশ্নের প্র্যাকটিস। আশা করি এতক্ষণ আলোচনা যা করেছি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিম্নে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।